শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। প্রতুলদা, ও প্রতুলদা, প্রতুলদা বাড়ি আছো? প্রতুলদা, ও পিন্টু, এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? ভেতরে এসো। আরে না না, ভেতরে আসবো না। বিনাকে কান্নাকাটি করতে থেকে তোমাকে খবরটা দেওয়ার জন্য ছুটে আসছি। বিনা? সে কি? আরে বিনা গো, বিনা, শশধরদার ছোট বোনটা খুব কাঁদছে। কাঁদছেই বা কেন? আরে আরে তার মায়ের তো এখন তখন অবস্থা। কি বলছো পিন্টু? কই, আমি তো কিছু জানি না। শশধর কোথায়? বোধহয় ডাক্তার ডাকতে গেছে, তবে ডাক্তার পাওয়া তো মুশকিল। কেন? ডাক্তার তো আর এমনি এমনি ধারে কাছে আসবে না, কর করে টাকা দিতে হবে। সেখানে শশধরদা কি আর টাকার জোগাড় করতে পারবে? কে জানে। তুমি তুমি যাবে নাকি প্রতুলদা? হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি যাবো। চলো পিন্টু। হ্যাঁ, এই যে সাইকেল এনেছি, ওটো, উঠে পড়ো দাদা। শুনতে পাচ্ছ দাদা, বিনা কাঁদছে। তুমি তুমি ভেতরে যাও বরঞ্চ, আমি বরং ওদিকটা দেখি গে। শশধর দাদা আবার কোথায় গেল? পিন্টু, এই পিন্টু। ও অনাদি, হ্যাঁ বলো। এই দাদাকে দেখতে পেয়েছো পিন্টু? এতক্ষণ হয়ে গেল। না দিদি, এই তো যাচ্ছিলাম, মাঝপথে প্রতুলদার সঙ্গে দেখা, তাই আর কি। তা ওনাকে আবার এসবের মধ্যে টেনে আনার কি দরকার? তোমাকে তো আমি প্রতুলদার বাড়িতে যেতে বলিনি। না না, মানে আমি 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 এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে কণা? হ্যাঁ, কাকিমার খুব কি কিছু বাড়াবাড়ি? আমাকে একবারও ডাকলে না তোমরা? একটা খবরও দিলে না? আপনার আসলে অনেক কাজ, তাই বিরক্ত করতে চাইনি প্রতুলদা। আর এত নির্ভরশীলতাও তো ভালো নয়। কণা, আসুন ভেতরে আসুন। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কুয়াশার রং অবলম্বনে আজকের গল্প খুঁজে ফেরা। নাথপুর গ্রামটা নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে ঘন্টা দুয়েকের রাস্তা। গ্রাম মানে কিন্তু অজপাড়াগাঁ নয়। এই গ্রামে লাইব্রেরি, ডাক্তারখানা, হাই স্কুল, পুলিশ ফাঁড়ি সব আছে। এমনকি প্রতিবার ভোটের আগে নিয়ম করে মারামারিও হয় এখানে। নাথপুর আর আশেপাশের আরও 5-6টা গ্রাম নিয়ে একটা বড় মিউনিসিপ্যাল অফিস। সেই অফিসেই কেরানির চাকরি পেয়েছে প্রতুল। বাক্স বিছানা গুছিয়ে কলকাতা থেকে সিধে এসে উঠেছে এই নাথপুরে। কলকাতার বাড়িতে তার বাবা মা থাকলেও এই নাথপুরে কিন্তু কেউ নেই। কলেজ পাশ করে সে এখনো বিয়ে থা করেনি, কাজেই এই বিদেশ বিভূঁই জায়গাটায় একাই এসে উঠতে হয়েছে তাকে। সহকর্মীদের চেষ্টায় 2 কামরার একটা ভাড়া বাড়ি অবশ্য পেয়েছে, বাকি আর বিশেষ কিছু করে উঠতে পারেনি প্রতুল। একদিন পুঁই মাচা আর লাউ ডগা নিয়ে ঘরের সামনের এক ফালি ছোট্ট জমিতে দাঁড়িয়ে যখন নাকালের এক শেষ হচ্ছিল প্রতুল, ঠিক সেই সময়ে রাস্তা থেকে শশধর নামের একটা ছেলে হাসতে হাসতে তার পিছনে এসে দাঁড়ালো। আপনি নিশ্চয়ই শহরের মানুষ, লতানে চারায় বাঁধন দিতে পারেন না, তাই তো? হ্যাঁ মানে না মানে হ্যাঁ 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 মানে না, বুঝেছি। দিন দিন, আমি ঠিক করে দিচ্ছি। এই থলেটা কোথায় রাখি? এই থলেটা একটু ধরুন দেখি। হ্যাঁ দিন। বেশ, এবার ওই দড়িটা আমাকে দিন। তুমি মানে আপনাকে তো ঠিক... আরে ঠিক আছে ঠিক আছে, তুমিই বলুন। আমি আপনার চেয়ে বয়সে ছোটই হব। তাছাড়া এ হলো পাড়াগাঁ মশাই, এখানে অত কেতা টেতা চলে না। এইখানটায় একটা বাঁধন। হ্যাঁ, এই দেখুন, আপনার গাছের এবার একটা গতি হলো। কি হলো তো? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ। তা একটু বসে যাবে তো ভাই? ভেতরে এসো না। আর কি নাম তোমার? আমি শশধর। এই নাথপুরেই আমার 7 পুরুষের বাস। তা বেশ বেশ। কি করো তুমি? কি করি?
করি বলতে হ্যাঁ, সংসার প্রতিপালন করি এটা বলতে পারেন। এইটা আবার একটা কাজ হলো? এ আর কে করে না? আরে মশাই, আমার কাছে এটাই বড় কাজ। বাবা চলে গেছেন, মাথার ওপর কেউ নেই জানেন। মা, 2 বোন, 3 ভাই, আমার স্ত্রী, সব মিলিয়ে সংসার বড় একটা কম নয়। স্ত্রী? এর মধ্যে বিয়েও করে ফেলেছো নাকি? হ্যাঁ, ওই আর কি, হয়ে গেল। বেশ বললে। শশধর ছেলেটি বেশ সহজ সরল আন্তরিক, লেখাপড়াও কিছু শিখেছে। প্রতুলের তাকে বেশ ভালো লেগে গেল। এই নির্বান্ধব দেশে কথা বলার মতো একজন সঙ্গী তো সে পেল। আসুন আসুন। প্রত্যেক দিনই সন্ধ্যের পর আসে শশধর তার বাড়িতে, হ্যাঁ, ভিতরে আসুন। নানান রকম গল্প টল্প করে। একদিন নিজের বাড়িতে প্রতুলকে নেমন্তন্ন করল সে। শশধর বাবু, মা। প্রতুল নিজেও কিছু বড় লোক নয়, তবে তবে তাদের তুলনায় শশধরের অবস্থা আরো খানিকটা ক্লিশে। কিন্তু তাদের বাড়িতে আন্তরিকতার অভাব নেই। শশধরের মা বেশ যত্ন করে তাকে খাওয়ালেন। অনেকটা খেয়ে ফেলেছি। ওই দেখো, কিছুই তো খেলে না তুমি। শশধরদের পয়সা কম থাকতে পারে, কিন্তু মনটা বেশ বড়। সেই প্রথমবার গিয়ে প্রতুলের ঠিক তেমনটাই মনে হয়েছিল। আর তারপর তো নেমন্তন্ন লেগেই রইল। প্রতি সন্ধ্যেতে শশধরের বাড়িতে চা আর জলখাবারটা একরকম বাঁধা হয়ে গেল তার। হ্যাঁ, ওইখানটায়। কিন্তু দিন কতক যাওয়ার পরে প্রতুলের বেশ লজ্জা করতে শুরু করলো। শশধরদের সংসারের আর্থিক অবস্থা বিশেষ সচ্ছল নয়। রোজ রোজ তার জলযোগের জন্য তাদের খরচ করাতে প্রতুলের মন সায় দিল না। সে যাওয়া বন্ধ করল। অবশ্য তাদের আন্তরিকতার সামনে মুখে সোজাসুজি কোনো কিছু বলতে পারল না। যাবার ইচ্ছে না থাকলে ওজোর আপত্তির তো আর অভাব হয় না। আজকাল সন্ধে নাগাদ কাজের চাপে হয় প্রতুলের মাথা ধরে, কিংবা বাড়িতে জরুরি চিঠি লিখতে হয়, অথবা বাড়ির লোকের জন্য চিন্তায় তার মনে অবসাদ জন্মাতে থাকে। এক এক দিন এমন এক একটা যুক্তি দেখায় সে শশধরকে। তখন শশধরেরও আর বিশেষ কিছু বলবার থাকে না। ম্লান মুখে সে বেচারা ফিরে যায়। সে চলে গেলে প্রতুলের খারাপ লাগে ঠিকই, কারণ তার নির্বান্ধব জীবন থেকে বন্ধু আর স্নেহ কোনোটাই সে হারাতে চায় না। কিন্তু তারই বা কি করার আছে? শশধরের কটা বাড়তি পয়সা সে কিছুতেই নষ্ট করাতে চায় না। সেদিনও দূর থেকে শশধরকে আসতে দেখে সবে কাগজ কলম টেনে নিয়ে বসেছে প্রতুল। এমন সময় ভেতরে এসে তার উপর একেবারে ঝাঁপিয়ে পড়ল শশধর। কি প্রতুল দা, যাবেন তো? না মানে আজকে কিন্তু আপনার কোনো কথা শুনবো না। আজ আপনাকে আমাদের বাড়িতে যেতেই হবে। প্রতুল দা, চলুন চলুন, তৈরি হয়ে নিন। শশধর, শোনো না, বলছি যে আজ নয়। না না, আজ কোনো আপত্তি শুনবো না দাদা। কণা আজ আপনার জন্য হালুয়া বানিয়েছে। আমাকে বেশ করে বলে দিয়েছে যেন আপনাকে ধরে নিয়ে আসি। আজ যদি আমি একা যাই তাহলে আমার কপালে অনেক দুঃখ আছে। আপনাকে যেতেই হবে আজকে। কণা? ওমা, এই দেখুন, এরই মধ্যে ভুলে গেলেন। কদিন না গেলে এই হয়, একেবারে মাথা থেকে বেরিয়ে যায় সব। আরে কণা, কণা আমার ছোট বোন। সে তো রোজই একবার করে আপনার কথা জিজ্ঞেস করে। আমার কথা? আরে হ্যাঁ দাদা, আপনার কথা। আপনার কথা জিজ্ঞেস করে করে আমার কানের পোকা বের করে দেয়। নয়তো আর বলছি কি। নিন নিন, চলুন চলুন, আজ আপনাকে যেতেই হবে। কিন্তু আজ কোনো কথা আমি শুনছি না। বেশ, চলো তবে। শশধরের জোরাজুরির কাছে আজ যেন কিছুটা ইচ্ছে করেই ধরা দিল প্রতুল। নিভু নিভু বিকেলে পরন্ত সূর্যের আলো গায়ে মেখে শশধরের বাড়ির দিকে চলল সে। আসলে কণাকে সে ভুলে যাবে এত উদাসীনতা প্রতুলের নেই। শশধরের বাড়িতে এই কণা যেন সত্যি ফাটা ছাদের নিচে চাঁদের কণা। শশধর ছেলেটাও দেখতে শুনতে বেশ সুঠাম, কিন্তু কণা, এই যুবতী তার সৌন্দর্যে যেন নাথপুরের সকলকে হার মানিয়েছে। তাকে যত দেখে তত অবাক হয়ে যায় প্রতুল। গ্রাম দেশের এমন এক আধা জীর্ণ ঘরে এই সম্পদ যে কোথা থেকে এলো ভেবে পায় না সে। কণার মতো রূপ কলকাতাতেও দেখেনি প্রতুল। চোখ, ভুরু, নাক সব যেন শিল্পীর নিখুঁত তুলির টানে তৈরি হয়েছে। কোথাও
এতটুকু বাড়তি বা কমতি কিচ্ছু নেই। ধপধপ করছে গায়ের রং, যেন জ্যোৎস্না নেমেছে শরীরে। আর কি নিঃসংকোচ ব্যবহার কণার! শহরের মেয়েদের মধ্যেও তার মতো এমন সহজ অনায়াস আন্তরিকতা এখনো অবধি ভাবাই যায় না। প্রথম যেদিন দেখা হলো তাদের, স্বাভাবিক সংকোচে কণার থেকে একটু গুটিয়েই ছিল প্রতুল। কিন্তু শশধরদের বাড়ি থেকে বেরিয়ে এসে সে ভেবে দেখেছিল যে সব থেকে বেশি কথা সে কণার সঙ্গেই বলেছে। কিন্তু কি করে এটা সম্ভব হলো? না, সে নিজে বলেনি, বরং কণাই তাকে দিয়ে বলিয়ে নিয়েছে। সেদিনও যখন হালুয়া খাবার জন্য শশধরের বাড়িতে গিয়ে দাঁড়ালো প্রতুল, অভিযোগ আর নালিশটা কণার দিক থেকেই অনেক বেশি এসেছে। ধরে এনেছি, হালুয়া তৈরি তো? বাবা, তা এতদিনে আসার সময় হলো বুঝি? চায়ে যে চিনি কম হচ্ছে সেটা বললেই পারতেন। আরে না না, সেসব কিছু নয়। আর একটু না হয় চিনি বেশি দিতাম, কিন্তু অমন রাগ করে ঘরে বসে থাকার দরকারটা কি মশাই? আসলে আমার শরীরটা মানে হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আজকাল আপনার মাথাটা একটু বেশিই ধরছে, কি তাই না? আমাদের কাছে না একটা মলম আছে, জানেন তো? ওটা দিলে না মাথার যে কোনো গন্ডগোল একদম কর্পূরের মতো উড়ে যায়। আহ কণা, কি হচ্ছে কি? বেচারা আসতে না আসতেই তুই একেবারে ঝাঁপিয়ে পড়লি। তুমি ওর কথা শুনো না তো বাবা। এসো এসো এসো। বাবা, কতদিন পরে তোমাকে দেখলাম। বড় রোগা হয়ে গেছো বাবা। খাওয়া দাওয়া ঠিক মতো করছো তো? হ্যাঁ মা, ঠিক বলেছ তো। তাই তো ওনাকে মোটা করব বলে একটু হালুয়া বানিয়েছি। উফ কণা, এই যে প্রতুলদা, বসুন, দেখবেন রাগ করে আবার চলে যাবেন না যেন। আপনার জলখাবার এক্ষুনি নিয়ে আসছি, কেমন? বসুন। তা হ্যাঁ বাবা, বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ কাকিমা, চলে যাচ্ছে। আপনি কেমন আছেন? হালুয়া নিয়ে আসার পর সারাটা সন্ধে তার সামনেই বসে রইল কণা। গ্রামের মেয়েদের তুলনায় সে বেশ একটু লেখাপড়াও শিখেছে, বুদ্ধিমতী। তার সব থেকে বড় বৈশিষ্ট্য হল সূক্ষ্ম পরিহাসবোধ। এই গুণটা যে সে কোথা থেকে পেল ভেবে পায় না প্রতুল। এরপর একটা দীর্ঘ সময় যেন পালকের মতো কোথা দিয়ে উড়ে গেল। প্রতুলের মনের ভেতরটা তীর তীর করে কাঁপছে। কণাও যেন আজ হাসি মজার ছলে তার দিকে একটু বেশিই চেয়ে দেখছে। হুঁশ ফিরতে চোখ নামিয়ে নিল প্রতুল। রাত বাড়ছে, এবার তাকে নিজের ঘরে ফিরতে হয়। রাস্তায় আসতে আসতে কেবলই তার কণার কথা মনে হতে লাগলো আজ। কণাকে যেন আজ তার খুব আপন মনে হতে লাগলো। কিন্তু কেন? উত্তর খুঁজতে খুঁজতে নিজের বাড়ির দরজায় এসে দাঁড়ালো প্রতুল। আর তখনই ভেতর থেকে কয়েকটা প্রশ্ন উঠে এসে মনের সমস্ত আলো যেন এক ফুঁয়ে নিভিয়ে দিল। আচ্ছা, গরিব সংসারে প্রতুলকে এত বেশি করে ডেকে নিয়ে যাওয়ার মানে কি? কণার মতো এক বিবাহযোগ্যা মেয়েকে তার চোখের সামনেই বা বেশি করে ঠেলে দেওয়ার মানে? এই যে শশধরের মা তাকে অত খাতির যত্ন করেন, তাও কি এমনি এমনি? 30 টাকা মাইনের চাকুরে প্রতুল। রাজা রাজার মতো সম্পদ না থাক, শশধরদের চেয়ে তার অবস্থা তো ভালো। শহরে থাকে, আর তাই কি তাকে হাতে রাখার চেষ্টা? কণাকে টোপ হিসেবে ফেলে আসলে কি প্রতুলকেই গাঁথতে চাইছেন শশধরের মা? নইলে তার পরিবারের পক্ষে ওই মেয়ের বিয়ে দেওয়া মানে তো একেবারে সর্বশান্ত হয়ে যাওয়া। প্রতুলকে এত খাতির করার পিছনে কি সত্যি এত বড় একটা স্বার্থ লুকিয়ে আছে? এ কথা ভাবতে ভাবতে এক রাশ ঘেন্না আর বিরক্তিতে একেবারে কুঁকড়ে গেল প্রতুল। ছি ছি ছি, শশধররা এতখানি স্বার্থপর। তাদের স্নেহ ভালোবাসার পিছনে এই গূঢ় অভিসন্ধির কথাটা প্রতুলের চোখের সামনে আজ যেন একেবারে পরিষ্কার হয়ে গেল। ঠিকই ভেবেছে সে, এর বাইরে আর কোনো কারণ থাকতে পারে না। ভাগ্যিস সব বুঝতে পেরেছে প্রতুল। নিজের বুদ্ধিমত্তাকে মনে মনে ধন্যবাদ দিতে দিতে ঘরে এসে ঢুকল প্রতুল। আজ সন্ধ্যের সমস্ত রংটা নিমেষে একেবারে বিবর্ণ হয়ে গেল।
পরের দিন অফিসে গিয়ে কাজকর্ম করে মনটা যদিও বা একটু ঠিক হয়েছে, বাড়ি ফিরে বিকেলের দিকে জানলা দিয়ে যেই শশধরকে আসতে দেখল প্রতুল, সঙ্গে সঙ্গে বিকেলের মিঠে আলোটাও তার কাছে তেতো বলে মনে হলো। শশধর ততক্ষণে তার ঘরে ঢুকে বলল, এই যে দাদা, কাল কতদিন পর আপনি পায়ের ধুলো দিলেন। বাড়ির সকলে এত আনন্দ পেয়েছে কি বলবো। মা তো আমাকে আজকে খবর নিতে পাঠালো। কেন, খবর কিসের? কালই তো দেখা হলো। হ্যাঁ, তা হলো। আসলে ওই আর কি, নিজের লোককে 2 ঘন্টা না দেখলেও মনে হয় যেন কত কাল দেখিনি, বুঝলেন কি না? তা কি আর বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। নিশ্চয় বুঝবেন। আপনি কত লেখাপড়া জানা মানুষ, তবুও কি অমায়িক, নিরহংকার। সত্যি দাদা, জানেন, একটুও বানিয়ে বলছি না। আপনার মতো মানুষ না আমরা কখনো দেখিনি। এই গোটা নাথপুরে এমন মানুষ আর একটিও নেই। তুমি আর কি কিছু বলবে শশধর? হ্যাঁ, আমি মানে না, আমি আর কি বলবো, এই এমনি যেমন আসি আর কি। না মানে মা বলছিল, আর কণাও বলছিল, আজ যদি একটু চাটা। না হে শশধর, অনেকগুলো ফাইলপত্র দেখার বাকি আছে। অফিস টাইমে এসব করার সময় হয় না। সেসব সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছি। চা খেয়ে এখনই আবার কাজে বসে যেতে হবে, আমার সময় হবে না। ও আচ্ছা, তা বেশ বেশ তো আজ না হয় আপনি কাজ ছাড়ুন। আগামীকাল সন্ধেটা কিন্তু আমাদের বাড়িতে। আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম প্রতুলদা। তুমি বোধহয় বুঝতে পারোনি শশধর, অফিস থেকে ফাইলের দিস্তে নিয়ে বাড়িতে এসেছি। এগুলো কি একদিনে রেখে ফেলা সম্ভব? সময় লাগবে গো। আমার এখন আর কোথাও যাওয়াটা হবে না। ও তাই? আপনি তাহলে আর আরে তাতে কি হলো, মোহাম্মদ না গেলে পর্বত নিজে আসবে, কি বলেন? আপনি কিচ্ছু ভাববেন না, সন্ধেগুলো বেকার যাবে না আপনার। ঠিক চলে আসবো, কোন দেখা দিয়ে যাব একবার করে। তবে আজ আমি উঠি প্রতুলদা। মুখের ওপর না বলতে প্রতুলের বাঁধল, কিন্তু শশধরের আসার কথাটা সে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছিল না। প্রতুল যে তাকে এড়িয়ে যেতে চাইছে সে কথাটাও কি ছেলেটা বুঝতে পারছে না? আজব তো। যাই হোক, কর্মসূত্রে এই গ্রামে তার থাকতে আসা, এখানে কোনো মনোমালিন্য সৃষ্টি করতে চায় না প্রতুল। শশধরকেও তাই কিছু বলল না, আর সে চুপ করে রইল। আর নীরবতাই সম্মতির লক্ষণ মনে করে শশধরও নিশ্চিন্ত হল। প্রায় দিনই সন্ধ্যার সময় বা সন্ধ্যার একটু পরে প্রতুলের বাড়িতে এসে হাজির হয় শশধর। একসঙ্গে চা, ছোলা ভাজা, মুড়ি ইত্যাদি খেয়ে কিছুক্ষণ গাল গল্প করে তারপর বাড়ি চলে যায়। কথা অবশ্য শশধরই বেশি বলতো। ফাইলের ওপর মুখ নামিয়ে সামান্য কিছু হুঁ হ্যাঁ বলে কাজ সারত প্রতুল। মাস 2 এভাবেই কেটে গেল। দেখতে দেখতে ভাদ্র মাস এসেছে। বৃষ্টি আর জলকাদা থেকে খানিক রেহাই পেয়েছে নাথপুর। রাস্তাঘাটগুলো আবার রোদের মুখ দেখতে পেয়েছে। আজ 7-8 দিন হলো রোদটা বেশ ঝলমলে। শরতের রোদ এমনটাই তো হয়। শরৎকাল এই সময়টা এলেই প্রতুলের মনটা কেমন যেন উদাস হয়ে যায়। ঘর বাড়ি, নিজের মানুষদের ছেড়ে কত দূরে পড়ে আছে সে। মনটা বড় পালাই পালাই করে। পুজোর ছুটি আসছে, এই ছুটিটার জন্যই অপেক্ষা করছিল এতদিন প্রতুল। পুজো উপলক্ষে মিউনিসিপ্যাল অফিসে 12 দিন ছুটি দেয়। একটা দিনও সে এখানে আর নষ্ট করবে না। একেবারে কাক ভরে গিয়ে ট্রেন ধরবে। এখন থেকেই ব্যাগটা গুছিয়ে রাখা ভালো। নিজের ঘরে বসে টুকিটাকি জিনিসপত্র ব্যাগে ভরছিল প্রতুল। এমন সময়ে বাইরে থেকে পিন্টুর ব্যগ্র কণ্ঠে ডাকটা কানে এসে পৌঁছল তার। রইল পড়ে ব্যাগ গোছানো। তড়িঘড়ি শশধরের বাড়ির সামনে পৌঁছে তার পা যেন আর সরতেই চায় না। সে কিছু ভুল করে ফেলেনি তো? যে মানুষটা তাকে নিজের ছেলের মতো যত্ন করতেন, তাকে উপেক্ষা করাটা কি ঠিক হয়েছে প্রতুলের? আর কণা, এটা কি অভিমান নাকি শাস্তি? ভেতর থেকে আসা কান্নাটা প্রতুলের চিন্তাগুলোকে এলোমেলো করে দিল।
কণার দিকে তাকিয়ে তাকে দেখতে দেখতে সে বলল, শশধর তো প্রায় আমার বাড়িতে যায়, চা খেয়ে গল্প করে আসে। কই মায়ের এমন অসুখের কথা আমাকে বলেনি তো? কি করে বলবে? মায়ের অসুখ তো বেশি দিনের নয়, মোটে দিন 5 হয়েছে, আর তার মধ্যে এত বাড়াবাড়ি। 5 দিন? তার মানে শশধর কি? আপনার বাড়ি তো দূরের কথা, এই 5 দিনে দাদা সামনের পুকুর পাড়টায় পর্যন্ত যায়নি, সারাক্ষণ মায়ের কাছেই বসে আছে। প্রতুল এতক্ষণে হিসেব করে বুঝল যে আজ 5 দিন ধরে শশধর তার বাড়িতে যাচ্ছে না, কিন্তু সে কেন যাচ্ছে না তার কোনো খবর নেওয়ার চেষ্টাও সে করেনি। মনে মনে বোধ হয় নিশ্চিন্ত হয়েছিল, অথবা আসন্ন ছুটির কথা ভেবে ব্যস্ত হয়ে পড়েছিল। মুখটা কালো হয়ে গেল প্রতুলের। কণার দিকে তাকাতেও তার লজ্জা করছিল। 2 মাসের দূরত্বটা এক লহমায় পার করে ফেলা যায় না। তবু কোনো রকমে সে জিজ্ঞাসা করল, বলছিলাম শশধর কি অনেকক্ষণ গেছে? কোন দিকে গেছে তুমি জানো? আমি যাবো একবার। না, তার দরকার হবে না, এই তো পিন্টু আছে, ও গেলেই হবে। আপনি ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ চলো, কাকিমাকে একবার দেখি আগে। এতকাল আসেননি কেন প্রতুলদা? আমাদের এমন করে ভুলে যাওয়ার কারণ? নাকি আমরাই কিছু ভুল করে ফেলেছি দাদা? না না কোনা, এ কি বলছো? তোমরা আবার কি ভুল করবে? আমারই আসলে এত কাজের চাপ। যাকে এসব কথা থাক এখন। কাকিমার কি হয়েছে? মায়ের সেই পুরনো হাঁপানির অসুখটা খুব বেড়েছে। আগে ডাক্তার দেখালে হয়তো একটু কমতো, কিন্তু এই কিন্তু অবধি বলে কোনো কথা আর বলল না কণা। প্রতুলেরও আর কিছু জিজ্ঞাসা করার নেই। কণার অসমাপ্ত বাক্যটার শেষটা সে আন্দাজ করতে পারে। ডাক্তার আর ওষুধ জোগাড় করতে গেলে টাকা লাগে। 2 মাস বাদে এ বাড়িতে এসেছে প্রতুল। আশপাশটা চেয়ে তার মনে হলো এ বাড়িটা বোধহয় আগের চেয়ে আরও কিছুটা ম্লান হয়ে গেছে। শশধরদের দারিদ্র্যটা এবার একেবারে ফুটে বেরোচ্ছে যেন। যেদিকে চোখ পড়ে সেদিকটারই হতশ্রী অবস্থা। এই রুগ্ন কানাকড়িহীন সংসারে একমাত্র উজ্জ্বল হলো কণা। এত অনটন তার রূপকে ম্লান করতে পারেনি। এত দুঃখ উদ্বেগ, রাত জেগে রোগীর সেবা, এসব কিছু সত্ত্বেও প্রথম দিনের সেই ফুটন্ত ফুলের মতোই অটুট হয়ে আছে কণা আজও। তেমনি কোমল, তেমনি লাবণ্যময়ী। প্রতুল অবাক হয়ে ভাবল, কি করে সম্ভব এটা? কিন্তু কি করে যে সম্ভব তা সে কিছুতেই ভেবে পেল না। ইতিমধ্যে বাইরের দরজায় ডাক্তারের গলার স্বর শোনা গেল। কোন ঘরে আছে? এই যে স্যার, ভিতরের ঘরে। আসুন স্যার, এই দিক দিয়ে আসুন। দেখি একটু জায়গা দিন। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? একবার হাঁ করুন তো। হাঁ। মা, হাঁ করো একবার। মা, মা, ডাক্তারবাবু কি বলছেন শোনো। হাঁ করো মা। মা তো চোখই খুলছে না দাদা, হাঁ করবে কি করে? কতক্ষণ ধরে এই অবস্থায় আছেন? আমি এসে শুনলাম আজ সকাল থেকেই। আপনাকে তো ঠিক উনি আমার দাদা, আমাদের পারিবারিক বন্ধু আর কি। চলে কিছু ওষুধ যদি। লাভ নেই, যা চলছে ওই ঢের, সেটাই তো গিলতে পারছে না। তাহলে ইঞ্জেকশন? দেখছি, এখন চলি। আসুন ডাক্তারবাবু, আপনার ব্যাগটা আমাকে দিন। প্রতুলদা, আপনি থাকুন না, আমি না হয়। তুমি এখানে থাকো শশধর, না, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসছি। আচ্ছা, বেশ। বলছিলাম, কেমন দেখলেন ডাক্তারবাবু? না, বিশেষ কিছুই করার নেই। এইভাবেই যে কটা দিন চলে বুঝতেই তো পারছেন। ঠিক আছে, আসি আমি। প্রতুলের ভেতরে চাপা কষ্টটা ক্রমেই বাড়ছে। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে এখন তার। এরপর থেকে শশধরদের বাড়িতে সে নিজেই রোজ নিয়ম করে যেতে আরম্ভ করল।
কণার সঙ্গে হাত লাগিয়ে রোগীর সেবা করতে শুরু করলো প্রতুল। স্টোভ জ্বালা, জল গরম করা, বিছানার চাদর বদলানোর সময় রোগিণীকে বিছানার একপাশে সরানো, ডালিম বেদানার দানা ছাড়ানো, কোনো কিছুই বাদ দিল না সে। কিন্তু এত চেষ্টার পরেও 5 দিনের দিন সকালে চিরকালের জন্য ঘুমিয়ে পড়লেন শশধরের মা। বাড়িতে কান্নার রোল উঠল। বিনা, এমন করে না বিনা, বোকামে, মায়ের কষ্ট হবে না। ওঠ বিনা, লক্ষ্মীটি ওঠ, বোনটি ওঠ। খবরটা পিন্টুই দিয়েছিল। শশব্যস্ত হয়ে ছুটে এলো প্রতুল। তার দিকে শূন্য চোখে চেয়ে রইল শশধর। প্রতুল বলল, ওঠো শশধর, এমন করে বসে থাকলে তো চলবে না, এখন অনেক কাজ। ওঠো ওঠো। কাজ? কিন্তু আমার তো আর টাকা পয়সা নিয়ে ভেবো না শশধর, কাকিমার কাজের সমস্ত খরচা আমার। এখন আগে একজন ডাক্তার চাই, তারপর দাহ কাজের ব্যবস্থা করতে হবে। চলো চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। চলো, এখানে পিন্টু থাকুক, তুমি আমার সঙ্গে এসো। হ্যাঁ প্রতুলদা, চলুন। শশধরের মায়ের সমস্ত কাজই প্রতুল করল। এমনকি শ্মশান থেকে ফিরে এসে আগুনের তাপ মাথায় নিয়ে দাঁতে নিম পাতাও কেটেছে সে। দাহ কাজের পরদিন থেকেই অফিস শেষ করে নিজের বাড়িতে না ফিরে শশধরের ঘরে এসেই বসে প্রতুল। ওই দুঃসহ শোক আর দারিদ্র্যের মধ্যেও প্রতুলকে যত্ন করতে ভুল হয় না কণার। ঠিক সময়ে চা পায় প্রতুল। মুড়ির সঙ্গে আর কিছু না থাক, তেল আর নুন দিয়ে মাখাটুকু পায় সে। এত বিপদের মধ্যেও কণার এই সজাগ দৃষ্টিটা বড় ভালো লাগে প্রতুলের। দেখতে দেখতে শশধরের মায়ের শ্রাদ্ধের দিন এগিয়ে এলো। ঘাট কাজের দিনে নিজের মাইনে থেকে 20টা টাকা শশধরের হাতে দিয়ে প্রতুল বলল, এই টাকাটা ধরো শশধর। টাকা? বিশেষ কিছু নয়, এই তিল কাঞ্চন দিয়ে কাকিমার কাজটা করে দাও। কাজের দিন 12 জন বামুন আর জ্ঞাতি ভোজনের দিন জনা 10 আত্মীয়। এটুকু খরচা এখান থেকে উঠে আসবে। হ্যাঁ হ্যাঁ প্রতুলদা, এই ঢের। আপনাকে যে কি বলে, আপনি পাশে না থাকলে মায়ের কাজটা হয়তো আমি... আচ্ছা আচ্ছা, ওসব পরে হবে খন। বাজারে যা লাগে সমস্ত ফর্দ মিলিয়ে নিয়ে এসো দেখি। আমি যাব না, তুমি পারবে? না না, আপনি বসুন প্রতুলদা, পিন্টুকে নিয়ে আমি যাব আর আসবো। টাকাটা আমি শোধ করে দেব। আমাদের অবস্থাটা একটু ঠিক হতে দিন, হলেই এই টাকা আমি ফিরিয়ে দেব। আচ্ছা বেশ। তখন কিন্তু না বললে চলবে না দাদা, তখন কিন্তু নিতে হবে। সে না হয় দিও, এখন কাজটা তো উদ্ধার হোক। বেশ দাদা, আমি বেরোই। কই রে কণা, প্রতুলদাকে একটু চা দিলি না? আপনি বসুন দাদা, কণাকে বলে দিয়েছি, ও আপনাকে চা দিচ্ছে। চা নিয়ে এসেছি দাদা, তুমি ঘুরে এসো। হ্যাঁ এই যে যাই। চল রে পিন্টু, সাইকেলটা বের কর। তোকে কি আলাদা করে বলতে হবে নাকি? দেখছিস বেলা পড়ে যাচ্ছে, কত কাজ বাকি বলতো। বসু কণা, এই দেখো, নবীন ভট্টাচার্য কালকের কাজের ফর্দ দিয়েছেন। এইসব জিনিস লাগবে কিন্তু। ফর্দ মিলিয়ে সব সাজিয়ে রেখো, পারবে তো? কই ধরো। দাদাকে আপনি টাকা দিলেন? টাকা? তা ইয়ে, হ্যাঁ আমি দিলাম। কত টাকা দিলেন? টাকা তা এমন কিছু নয়, কাজের জন্য যেটুকু লাগে তাই আর কি। তাছাড়া তোমার দাদা বলেছে টাকাটা আমাকে শোধ করে দেবে। আপনাকে একটা কথা বলি প্রতুলদা, কিছু মনে করবেন না। আমাদের জন্য এভাবে জলের মতো টাকা খরচ করবেন না। মায়ের অসুখে টাকা দিলেন, কাজে দিচ্ছেন। আপনি নিজে কি এমন মাইনে পান শুনি? 30টা টাকা নিয়ে তো দান খয়রাতি করলে চলে? বলি, ব্যাংকে কত টাকা জমিয়েছেন? না না,
সেসব জমাইনি ঠিকই, তবে তোমার দাদা যখন কাজ কারবার থেকে টাকা পাবে তখন না হয়। ছাই পাবে। দাদার কোনো কাজ কারবার নেই প্রতুলদা, বেকার বসে আছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে আর কখনো উপর হাত করবে না, ওই ওর স্বভাব। আপনি আর 1 পয়সাও দেবেন না, এই আমি বলে দিচ্ছি। কিন্তু মায়ের কাজ হোক বা না হোক তাতে আপনার কি? আপনি কেন দিতে যাবেন? কণার কথায় অবাক হয়ে গেল প্রতুল। কণার দিকে তাকালো সে। তার মুখের সরল তেজস্বী স্পষ্টবাদী ভাবটা আরো বেশি করে ধরা দিল আজ। এই মেয়ে কারো খোসামদি করতে শেখেনি, মিথ্যে বলতেও পারে না, অথচ একেই কি না। ছি ছি ছি, তার পুরনো ভাবনাগুলো নিয়ে নিজের মনের মধ্যেই এখনো মরমে মরে থাকে প্রতুল। চোখ নামিয়ে নেয় সে। চায়ের কাপটা নিঃশেষ করে উঠে এলো সেখান থেকে। কণার প্রতি শ্রদ্ধায় সম্মানে তার মনটা এখন ভরেই উঠেছে। দেখতে দেখতে শ্রাদ্ধ শান্তিও মিটে গেল, কিন্তু শশধরদের বাড়িতে প্রতুলের যাতায়াত বন্ধ হলো না। শশধর আজকাল তার সামনে বড় একটা আসে না। তার কারণটাও কিছুটা আন্দাজ করেছে প্রতুল, কিন্তু এ বাড়িতে পারত পক্ষে নিজের পাওনাগণ্ডা নিয়ে একটা কথাও সে বলে না। আজও অফিসের পরে শশধরের বাড়িতে এসে দাঁড়ালো প্রতুল। শশধর, ও শশধর, ঘরে আছো নাকি? দাদা তো ঘরে নেই, দিদি আছে। আপনি ভিতরে আসুন প্রতুলদা। তোমার মাস্টার আসেননি বিনা? আজকে পড়তে বসনি? আমার মাস্টারের ছুটি হয়ে গেছে প্রতুলদা, তিনি আর আসবেন না। সে কি, কেন, কি হয়েছে? আমাদের টাকা নেই কি না, তাই মাস্টার মশাইকে মাইনে দিতে পারেনি দাদা। সে কি, আমাকে একবারও। আচ্ছা বেশ, এবার থেকে আমার কাছেই পড়াশোনা করো তুমি। আপনি আমাকে পড়াবেন প্রতুলদা? হ্যাঁ। আপনি পড়াবেন? কি মজা, কি মজা প্রতুলদা। বই খাতা নিয়ে আসবো, এখনই আনি। তা আনো। আচ্ছা, তোমার দাদা কোথায় গেছে কিছু জানো বিনা? দাদা তো আজ 3-4 দিন হলো, কখনো আসে কখনো আবার আসেও না। দিদি আর আমিই থাকি, বৌদিও নেই, বাপের বাড়ি গেছে। সে কি, কোথায় যায় তোমার দাদা? কাজে? না না, কাজ নেই বলেই তো এদিক ওদিক পালিয়ে যায়। মহেশ চক্রবর্তীর দোকানে অনেক টাকা বাকি, মুদির জিনিস বন্ধ করে দিয়েছে ওরা, চালও দেয় না। সে কি? হ্যাঁ, কালী মামাও আর ধারে মাছ দেবে না বলেছে। ওই ইতু কাকিমা আছে না, উনি এখনো বাগানের আনাজপাতি কিছু দিয়ে যান, ওই দিয়ে দিদি যা পারে তাই করে। তাহলে তোমরা ভাত খাও কি করে? যেটুকু চাল আছে তাই দিয়ে দিদি শুধু আমার ভাত রাঁধে, নিজে কিচ্ছু খায় না। এই তো আজও দিদি ভাত খায়নি, ও বেলা একটু চাল ধার করে এনেছিল, এত করে বললাম তবু নিজে খেলো না। বিনার মুখে এই খবরটা শুনে স্তব্ধ হয়ে বসে রইল প্রতুল। অবস্থা যে এতটা সঙ্গীন তা সে আন্দাজও করতে পারেনি। সবটা তো আর বাইরে থেকে বোঝা যায় না। প্রতুল চুপ করে ভাবতে লাগলো, এবার সে কি করবে। সে বাইরের লোক, 10-20 টাকা দিয়ে সাহায্য করাটা তো আর রোজ ভালো দেখায় না। আর কণার মতো মেয়ে কারুর সামনে হাত পেতে কারো কাছে ভিক্ষা নেবেও না। তাছাড়া কণাকে এভাবে অপমান করতেও চায় না প্রতুল। কিন্তু এমন করে কেউ বাঁচতে পারে নাকি? না, সব দিক রক্ষে পায় এমন একটা রাস্তা বার করতেই হবে তাকে। কণাকে যত দেখছে ততই মুগ্ধ হচ্ছে প্রতুল। যে সংসারের মালকিন একজন তরুণী, বিনা সম্বন্ধে সেই সংসারে বারবার আসা যাওয়া করাটাও তো ঠিক দেখায় না সমাজের চোখে। এবার সেই সম্বন্ধের কথাটাই বলবে ঠিক করল প্রতুল। সে মনে মনে আজ ঠিক করলো যে আগে কণাকে বলবে, পরে সময় করে না হয় শশধরকে জানালেই হবে। গলা খাঁখারি দিয়ে গুছিয়ে বসল প্রতুল। ওই তো কণা হাতে একটা ধূপ নিয়ে অদৃশ্য কোনো দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করতে করতে তার দিকেই এগিয়ে আসছিল। তাকে দেখেই কণা বলল, তাই তো বলি, বিনিটা কার সঙ্গে এত বকবক করছে?
সেই যে দরজা খুলতে গেলেও আর আসার নামই নেই। তখনই বুঝেছি প্রতুলদা এসেছেন। বারে, আমি কোথায় বকবক করলাম? প্রতুলদাই তো। এই জানো দিদি, প্রতুলদা আমাকে পড়াবেন বলেছেন। যাই, বই খাতাগুলো নিয়ে আসি। আহা, বই খাতা পরে আনবি, হ্যাঁ আগে প্রতুলদাকে একটু চামড়ি দে। আচ্ছা দিদি। সেই কখন অফিস থেকে বেরিয়েছে। যা দেখি, এই ধূপটা ওই তুলসী তলায় দিয়ে আয়। তাহলে চামড়ি আমি দিচ্ছি। দাও, ধূপটা দাও। আমি যাই না। বসো না কণা, তোমার সঙ্গে কিছু কথা আছে। এখানে বসো। একটু দাঁড়ান প্রতুলদা, আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি, তারপর না হয় আপনার সব কথা শুনবো। কণা সেই গেল তো গেল। বসে বসে আজ চায়ের থেকেও বেশি কণার জন্যই অস্থির হয়ে উঠছে প্রতুল। আচ্ছা, সে যা বলতে চায়, কণা কি সে কথাটা আগেই বুঝতে পেরেছে? তাই কি প্রতুলকে এড়িয়ে গেল সে? এর মধ্যে যদি শশধর ফিরে আসে, তাহলে তো তার আর বলা হবে না। কিছুতেই শশধরের মুখোমুখি হতে চাইছে না প্রতুল আজ। এমন স্বার্থপর, নিষ্কর্মা, মিথ্যেবাদী মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না সে। এদিকে বিনা যে সেই চলে গেছে, তারও আর দেখা পাওয়া যায়নি। এবার কণাও, তার অপেক্ষায় আকুল হয়ে উঠল প্রতুল। বারবার দরজার দিকে তাকাচ্ছে সে। এমন সময় দরজার বাইরে এসে দাঁড়ালো কণা, হাতে একটা ধোঁয়া ওঠা কাপ। এই যে আপনার দুধ চা। আমি তো ভাবলাম নিরুদ্দেশে চলে গেলে বুঝি। সে তো চলে যেতে পারলে ভালোই হতো, কিন্তু হলো আর কই। না, আসলে চা বসাতে গিয়ে দেখি দুধ নেই, তাই রায় কাকাদের বাড়ি থেকে দুধ আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, চাটা কেমন হয়েছে প্রতুলদা? তোমার হাতের চা কোনোদিন খারাপ হয় কণা? দারুণ হয়েছে। এবার বসো তো। তোমার সঙ্গে সত্যি খুব জরুরি কথা আছে। হ্যাঁ, কি কথা প্রতুলদা? কথা মানে ইয়ে, এই কথাটা তোমার দাদাকে কখনো বলিনি, একমাত্র তোমাকেই বলছি। কিছু মনে করো না কণা। আমি বলতে চাই কি, তুমি আমাকে বিয়ে করবে কণা? তাহলে সত্যি নিজেকে আমি অত্যন্ত ভাগ্যবান বলে মনে করব। তা হয় না প্রতুলদা। হয় না? কেন? অনেক বড় একটা কারণ আছে, সে কথা এখন থাক। কেন থাকবে? কেন? আমি সবটা শুনতে চাই, বলো কণা। তুমি কি অন্য কাউকে? প্রতুলদা, আচ্ছা, আপনি কি সত্যি কিচ্ছু জানেন না? দাদা আপনাকে কিছু বলেনি? কই না তো, তোমার ব্যাপারে শশধরের সঙ্গে কোনোদিনই কথা হয়নি। আসলে আমি কখনো। আচ্ছা, সত্যি কি কিছু বলার ছিল? ছিল, অনেক বড় একটা কথা বলার ছিল। কি কথা কণা? সে কথা কি এখন বলা যায় না? আমি বিধবা প্রতুলদা। কি কি বলছো কণা? 8 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল, আর 13 বছর বয়সে বিধবা হই। তারপর থেকেই মায়ের কাছে। এদিকে মায়েরও বয়স হলো। এই সংসারের হাল আর কে ধরবে বলুন? দাদা বিয়ে করেছে ঠিকই, তবে বউঠান তো বাপের বাড়িতেই থাকে। তাই এই সংসারটাকে আমিই টেনে চলেছি। প্রতুলের মাথাটা যেন বনবন করে ঘুরতে লাগলো। সারাটা শরীর ঝিমঝিম করছে তার। কণা বিধবা, এ কি শুনছে সে? অদৃষ্টের কি নির্মম পরিহাস! এই কণাকে নিয়েই মনে মনে কত আকাশ কুসুম রচনা করেছিল প্রতুল। শশধরের বাড়ির লোকের প্রতি সন্দেহ করেছিল, এমনকি শশধরের বৃদ্ধা মাকেও সেই সন্দেহের তালিকা থেকে দূরে রাখেনি সে। তাকেও সন্দেহ করতে বাধেনি তার। ছি ছি ছি, কি সাংঘাতিক অপরাধ করেছে প্রতুল! এই অপরাধের কোনো ক্ষমা হয় কি? গ্লানি আর অনুতাপে প্রতুলের মন ভার হয়ে উঠল।
ধীরে ধীরে মাথা তুলল প্রতুল। তখনও মাথা নিচু করে বসে আছে কণা। প্রতুল বলল, একটা কথা বলবো কণা, এই সমাজে কিন্তু এখনো বিধবাদের বিয়ে হচ্ছে। তাহলে তুমি কেন? যা হয় না তা নিয়ে কথা বলে কি লাভ প্রতুলদা? কেন হয় না কণা, কেন হয় না? তুমি চাইলেই হয়। আমি চাই না প্রতুলদা, আমি চাই না। ও কথা থাক। কিন্তু আমি যে চাই তুমি সুখী হবে, তুমি শান্তিতে থাকবে। বিশ্বাস করো কণা, আমি এটা মন থেকে চাইছি। তোমার জন্য সমস্ত সংস্কার আমি পায়ে দলতে পারি, সে কথা তুমি জানো। আপনার দুটি পায়ে পড়ি প্রতুলদা, ও কথা থাক। এরপর সত্যিই আর কোনো কথা চলে না। চুপচাপ উঠে এলো প্রতুল। পরদিন অফিসে গিয়ে চাকরি ছাড়ার নোটিশ দিল। আপাতত 1 মাস পরে নিষ্কৃতি পাবে সে। এই নাথপুরে আর সে থাকবে না। কার জন্যেই বা থাকবে সে? প্রতুলের সমস্ত স্বপ্ন ভেঙে গেছে। এই 1 মাসের মধ্যে শশধরের বাড়িতে বেশ কয়েকবার গেছে প্রতুল, কিন্তু চাকরিতে নোটিশ দেবার কথা কিছু বলেনি। যেদিন তার রিলিজ অর্ডার এলো সেদিন সন্ধেবেলা শশধরের বাড়িতে গিয়ে দরজার মুখেই কণাকে দেখতে পেল প্রতুল। তাকে দেখেই হাসি মুখে এগিয়ে এলো কণা। এই তো প্রতুলদা এসেছেন। বিনিটা নারকোল খাওয়ার জন্য যা বায়না করছিল না, ওই যে রায় কাকিমারা, ওনারা নারকোল দিয়ে গেছেন। তাই মুড়ি খাবার আগে ভাবছিলাম আপনি যদি আসেন একসঙ্গে জমিয়ে জলখাবারটা খাওয়া যায়। হ্যাঁ, শেষ দিনে নারকেল কুড়ো পেলে মন্দ হয় না। মুড়ি মেখে ফেলো, একটু তেল দিও কিন্তু। শেষ দিন মানে বুঝলাম না প্রতুলদা। আজই নাথপুরে চাকরির শেষ দিন আমার, কাল ফিরে যাচ্ছি। চলে যাচ্ছেন? কই জানি না তো। সব কথা কি আর সকলের জানা থাকে কণা? ও, কোথাও চাকরি পেয়েছেন বুঝি? না, এখনো পাইনি। এবার দেখব। অনেক জ্বালাতন করেছি বোধহয়, কিছু মনে করো না কণা। আপনি বিদেশি লোক, আপনাকে ধরে রাখার সাধ্য আমাদের নেই। তবে আপনি যে চলে যাবেন সে কথা জানতাম। বসুন প্রতুলদা, নারকোলটা কুড়ে নিয়ে আসছি। কাকপক্ষী ওঠার আগেই ভোরবেলার ট্রেনে নাথপুর ছাড়ল প্রতুল। সারাটা পথ কেবল কণার কথাই মনে হচ্ছিল তার। মেয়েটাকে চিরকাল এই অভাব অনটনের সংসারেই কাটাতে হবে। কণার জীবনে কোনো দিন আর আলো আসবে না। প্রতুলের বুকের ভেতরটা টনটন করে উঠল। কার কাছে কণাকে রেখে যাচ্ছে সে? পর মুহূর্তেই নিজের বোকামিটা বুঝতে পারল প্রতুল। এখানে তার বাপের ভিটে, তার দাদা বৌদি রয়েছে, বোন রয়েছে, ভাই রয়েছে। প্রতুলের সঙ্গে তার কিসের সম্পর্ক? 5-6টা মাস পেরিয়ে গেল। শহরে একটা কেরানির চাকরি জুটিয়েছে প্রতুল। বাড়ির চাপাচাপিতে বিয়েও করতে হলো প্রতুলকে। তার শ্বশুরের 2-3টে ছোট বড় কলিয়ারি আছে। দক্ষ ম্যানেজারের অভাবে সেই কলিয়ারিগুলো ধুঁকছিল। সেই সঙ্গে চুরি ছিনতাই এসব তো লেগেই ছিল। বিয়ের পর প্রস্তাবটা শ্বশুরমশাই দিলেন। চাকরি ছেড়ে তার কলিয়ারিগুলো বরং সামলাক প্রতুল। তাতে দুজনেরই লাভ। রাজি হলো প্রতুল। কাজ চলছিল ভালোই। আসানসোল স্টেশন থেকে মাইল 3 মধ্যে সাজানো বাংলোও হয়েছিল তার। স্ত্রী আর একটি ছেলে নিয়ে বেশ সুখের সংসার প্রতুলের। কিন্তু সেই ঝাঁ চকচকে বাংলোর বারান্দায় বসেও প্রতুলের মনটা কেমন হু হু করে ওঠে। হায় রে, এই আরামের ছিটে ফোঁটাও যদি কণাকে দিতে পারতাম। সেই কোন নাথপুরে 1 গলা দিনার মধ্যে সে ডুবে আছে। কণা,
নিজের ভাবনায় নিজেই চমকে ওঠে প্রতুল। কণা এখনও তার মনের মধ্যে এতখানি জায়গা জুড়ে বসে আছে, এ কথা তো সে আগে বুঝতে পারেনি। অবাক হয়ে যায়। প্রতুলের স্ত্রী বড়লোকের মেয়ে, ছোট থেকেই অঢেল সুখ আর সম্পদের মধ্যে বড় হয়েছে সে। তাকে খাইয়ে পরিয়ে সুখ দিয়ে আর লাভ কি, বরং যে চিরবঞ্চিতা, জীবন যাকে কিছুই দেয়নি, তাকে যদি আজ সে অন্তত কিছু দিতে পারত। না, জীবন কেন যে এমন হয় তাকে বলবে, প্রতুল বুঝতে পারে না। নিজের মনকে কখনো চোখ রাঙায় না প্রতুল। সে যদি নাথপুরে বসে থাকতে চায়, থাকুক না। কলিয়ারি আর সংসার এখন তার অভ্যেস হয়ে গেছে, শুধু দায়িত্ব পালন করে যাওয়ার অভ্যেস। মনটাকে আর এসবের মধ্যে টেনে রাখার দরকার কি? মন ছাড়াই আরও 5টা বছর দিব্যি কাটিয়ে দিল প্রতুল। কিন্তু ওই যে, মানুষ ভাবে এক আর বিধি ভাবে আর এক। প্রতুলের বিধিও তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। কলিয়ারির মালিকের মেয়ে মানে প্রতুলের স্ত্রীর হৃদস্পন্দন যেদিন আচমকা বন্ধ হয়ে গেল, সেদিন সে বুঝতে পারল তার ছেলেটা কতটা অসহায়। দুটো ছোট্ট হাত দিয়ে বাবাকে আঁকড়ে ধরে ঠকঠক করে কাঁদছিল সে। কি হয়েছে বাবা? এই তো আমি। শান্ত হসো না, কোনো ভয় নেই। এই যে আমি, দেখ। ছেলেটার কিসের যে অত ভয় বুঝতে পারে না প্রতুল। ছেলেকে চোখের আড়াল সে করে না। ছেলেও বুঝি এই এতকাল পরে বাবা নামের একটা আশ্রয় খুঁজে পেয়েছে। তবে প্রতুলের আশ্রয়টা কিন্তু আর রইল না। যার সূত্রে এই কলিয়ারির বৈভব, সেই যদি না থাকে, তাহলে আর কোন মুখে সেখানে থাকবে প্রতুল? শ্বশুরমশাইয়ের মনেও বিশেষ স্নেহ অবশিষ্ট নেই বুঝতে পেরে ছেলের হাত ধরে কলকাতায় ফিরে এলো সে। বাবা মায়ের মৃত্যুর পরে অশান্তি এড়াতে শরিকি বাড়িটাকে একরকম ত্যায্য করে শহরে একটা মেসে গিয়ে উঠল প্রতুল। নতুন করে আবারও চাকরি খুঁজতে হবে তাকে। 2-4 জনকে বলে রেখেছে অবশ্য, তবে এখনো তেমন কোনো ফল হয়নি। এবার বর্ষাটাও নেমেছে জবর। সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো লক্ষণই নেই। মেসে ঠাকুরকে 1 কাপ চা দিতে বললে হতো। সিগারেটটাও ফুরিয়েছে। আজকাল অবশ্য বুঝে পয়সা খরচ করে প্রতুল। সিগারেটটা সে শখে টানে, নইলে বিড়ির প্যাকেটই তার পরম বন্ধু আজকাল। আসানসোল 5 স্টার কলিয়ারির প্রাক্তন ম্যানেজার কিনা বিড়ি টানছে। নিজের কপাল দেখে নিজেরই হাসি পায় প্রতুলের। আর তখনই ঘরের দরজায় সজোরে কড়া নড়ে ওঠে। এই বাদলায় আবার কে এলো? ফটিক নিজেই কি চা দিতে এসেছে? খাসা ছেলে তো। আমি দরজা খুলবো বাবা? না না, তুমি পড়া করো, আমি দেখছি। কে? প্রতুলদা, আমাকে চিনতে পারলেন না? আমি শশধর প্রতুলদা, সেই নাথপুর, মনে নেই আপনার? নাথপুর? ওহো, শশধর, এতদিন পরে। এই মেসের কথা কি করে জানলে তুমি? সব কথা কি এখানেই বলবো, না একটু ঘরে গিয়ে বসবো? আরে এসো এসো। উফ, যা বাদলা প্রতুলদা, কোনো মতে নিজেকে বাঁচিয়ে। ভিতরে এসো। হুমা, আপনার খোকা আছে দেখছি। তা বেশ। তোমার নাম কি বাবা? আমার নাম প্রবীর। বাহ, খাসা নাম তো। তা চাটা একটু বলুন না প্রতুলদা, দেখছেন তো অবস্থা, ভেজানো মুড়ির মতো হয়ে গেছে। বামুন ঠাকুরকে 2 কাপ চা আর ডিম ভাজা দিতে বলে ঘরে ফিরে আসে প্রতুল। প্রায় 12-13 বছর বাদে সেই নাথপুরের শশধর এই অসম্ভব জায়গায় তাকে কি করে যে খুঁজে পেল তা ভেবে অবাক হয়ে গেছে প্রতুল। শশধরের চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। সেই লাবণ্যটা আর নেই। চেহারাখানা কেমন যেন কঞ্চির মতো হয়েছে। চোয়ালের হাড়গুলো একেবারে ঠেলে এসেছে যেন। হলদেটে দাঁতে হাসিটাও তার আর আগের মতো লাগছে না। ঘরে এসে প্রতুল দেখল শশধর তার চেয়ারখানায় দিব্যি জাঁকিয়ে বসেছে। প্রতুলকে দেখে পাটা নামিয়ে ঢিপ করে একটা প্রণাম করল শশধর। একটা প্রণাম করি আপনাকে। আরে থাক, এসব আবার। ওমা, তা করবো না,
কত বছর বাদে দেখা হলো বলুন তো। তা হ্যাঁ দাদা, শুনলাম আপনি নাকি কাজ খুঁজছেন। এই খবরটাও শুনে ফেলেছ? আপনি তো আর আমাদের খবর রাখেন না, কিন্তু আমরা আপনাকে নিজের লোক বলেই ভেবে নিয়েছি প্রতুলদা। তাই আপনি না থাকলেও আপনার খবর আমরা ঠিকই রাখি দাদা। বুঝলাম। তা আমার ঠিকানা আর এই খবরটা অদ্দূরে কে দিল শুনি? আপনার জীবন মুখুজ্জেকে মনে আছে দাদা? জীবন মুখুজ্জে? আরে ওই আমাদের নাথপুর লাইব্রেরির সেক্রেটারি ছিলেন, আপনার সঙ্গে তো বেশ ভাবসাব ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। সেই জীবনবাবুর ছেলে হারান এই মেসেই তো ছিল, আপনার পাশের ঘরেই। কলকাতার কাজে এলে এখানেই তো সে ওঠে। হারান? কই, তাকে তো আমি দেখেছেন দাদা, দেখেছেন। আপনি যখন দেখেছেন তখন তার বয়স ছিল ওই বছর 10। তাই এখন দেখে আর চিনতে পারেননি। ও হবে হয়তো। সে কিন্তু আপনাকে ঠিক চিনেছে দাদা। আসলে মুখচোরা ছেলে কিনা, তাই আর চেয়েছে আলাপ করতে পারেনি। আপনি এই মেসের কাকে যেন চাকরির কথা বলছিলেন, সে তখন ওখানেই দাঁড়িয়েছিল, সব শুনেছে। বুঝলাম। তা তুমি এখন কি করো শশধর? আমি এখন রামজীবনপুরের ইউপি স্কুলের হেড পণ্ডিত। বাহ, ভালোই। তা এখানে? এই কলকাতায় একটু কাজ পড়েছিল, তার উপর হারানের কাছ থেকে শুনে আপনাকে দেখার লোভটাও ঠিক সামলাতে পারলাম না। ও, তবে প্রতুলদা, আপনাকে একটা কাজের সন্ধান কিন্তু আমি দিতে পারি। তোমার স্কুলে নাকি? আরে না না, সেই মিউনিসিপ্যাল অফিসে যেখানে আপনি চাকরি করতেন। ওখানে? হ্যাঁ দাদা, আপনার ছেড়ে যাওয়া পোস্টই শুনলাম আবার খালি হয়েছে। ও, মাইনে অবশ্য সেই একই, 30 টাকা। যাবেন নাকি দাদা? একবার দরখাস্ত দিয়ে দেখবেন। দরখাস্ত? তা হ্যাঁ, চাকরি যখন করতেই হবে তখন নাথপুরি বা খারাপ কি? বেশ বেশ বেশ, দরখাস্তটা তাহলে আজই লিখে ফেলুন। আজই? হ্যাঁ দাদা, আমি একদম হাতে করে নিয়ে চলে যাব, আর বাকিটা আপনাকে চিঠিতে জানাবো, কেমন? কদিন পরেই শশধরের চিঠি পেল প্রতুল। চাকরির সব ঠিক হয়ে গেছে, শুধু চেয়ারম্যানের সঙ্গে একবার দেখা করতে হবে তাকে। ছেলেকে নিয়ে নাথপুরের ট্রেনে চেপে বসল সে। প্রায় 1 যুগ হয়ে গেল নাথপুরে পা রাখেনি প্রতুল, অথচ মনে হচ্ছে গতকালই যেন এই জায়গাটা ছেড়ে গেছে সে। নাথপুর তার মনে এতটাই উজ্জ্বল হয়ে আছে আজও, এখনো। সেদিন অনেক চেষ্টা করেও শশধরকে সে কণার কথা জিজ্ঞাসা করতে পারেনি। আজ মনে হচ্ছে কণাই যেন তাকে তার কাছে টেনে নিয়ে এলো। কণা যেখানে থাকে, জীবনের বাকি দিনগুলো সেখানেই থাকবে প্রতুল, বড় নিশ্চিন্তে থাকবে। এ মাটি কণার মাটি, এ মাটির কি কোনো তুলনা আছে? 30 টাকা মাইনেতে তাদের বাপ ছেলের দিব্যি চলে যাবে। আসানসোলের কলিয়ারির চেয়ে এই তার সুখের নন্দনকানন। সে কবেকার হারিয়ে যাওয়া নদীটা আবার আজ প্রতুলের বুকের মধ্যে বইতে শুরু করল। বেলা তখন প্রায় 1টা। ট্রেন এসে নাথপুরে পৌঁছল। শশধর স্টেশনেই ছিল। আরে আসুন প্রতুলদা, আসুন। আপনার সেই পুরনো বাড়িটা মনে আছে? ওটাই ভাড়া করে রেখেছি। আরে চাকরিটা হয়েই গেছে ধরে নিন। তবে দুপুরের খাবারটা কিন্তু আজ আমার ঘরেই খাবেন, কণা বারবার বলে দিয়েছে। আপনাকে না নিয়ে গেলে আমাকে। আমরা খেয়ে এসেছি শশধর, আমি আর এবেলা কিছু খাবো না। আগে আমার বাড়ি হয়ে জিনিসপত্র সব রেখে চেয়ারম্যানের কাছে যাই। তুমি বরং একটা কাজ করো, ওই খোকাকে কণার কাছে দিয়ে এসো। আচ্ছা দাদা, জো হুকুম। এ রিক্সা, রিক্সা এদিকে এসো। বলুন বাবু। লাইব্রেরির মাঠের পাশে ওই বটগাছটার কাছে। চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা আচ্ছা, কিন্তু রাস্তা খারাপ আছে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। উঠুন উঠুন, উঠে পড়ুন। তুমি কি নতুন মনে করছো আমাকে নাকি? চলো। নাথপুর লাইব্রেরি মাঠের পাশের বাড়ি, কণা। প্রতুলের হৃৎপিণ্ডটার বয়স যেন কয়েক বছর পিছিয়ে গেল। এত সুখও তার কপালে কেউ লিখেছেন? কতক্ষণে 2 চোখের দৃষ্টি সার্থক হবে সে কথা ভাবতে ভাবতে ঘড়ির কাঁটা বিকেল 4টে ছুঁই ছুঁই। চেয়ারম্যানের সঙ্গে প্রয়োজনীয় কাজকর্ম মিটিয়েই শশধরের বাড়ির দিকে ছুটল প্রতুল।
ওই তো তেঁতুল গাছটা দূর থেকে দেখা যাচ্ছে, তার বুকের রক্ত চলকে গলায় উঠে আসছে যেন। কত কাল পরে আজ সে কণাকে দেখতে পাবে। কণা, তার বুভুক্ষু মনের একমাত্র পূর্ণিমা সে। আর মাত্র কয়েক পা, দমটা যেন বন্ধ হয়ে আসছে প্রতুলের। বুকে হাতুড়ির ঘাটা বাইরে থেকে হয়তো কেউ শুনতে পেয়ে যাবে এখন। কাঁপা কাঁপা হাতে শশধরের দরজায় কড়া নাড়ে প্রতুল। দরজা খুলে দেয় কণা। এতদিন পরে আমাদের কথা মনে পড়ল প্রতুলদা। দাঁড়ান, একটা প্রণাম করি। কণা? হ্যাঁ, আমি কণা। চিনতে পারছেন না? কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছে প্রতুল। এ কাকে দেখছে সে? এ কণা না কণার প্রেতাত্মা? সেই লাবণ্যময়ী চন্দ্রকলা কোথায় গেল? এতখানি বুড়িয়ে গেছে কণা। তন্ন তন্ন করে দেখেও সেই আগেকার কণাকে আজ আর কোথাও খুঁজে পেল না প্রতুল। যে হাড় বার করা অবশিষ্টাংশ পড়ে আছে সেদিকে তাকাতেও ইচ্ছে করল না আজ আর প্রতুলের। এ কে? তার ভালোবাসার পাত্রী তো এ নয়। না না, কিছুতেই হতে পারে না। এক যুগ ধরে আগলে রাখা বুকের ভেতরের গোলাপ বাগানটায় এবার সাংঘাতিক ঝড় উঠল। সমস্ত কিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে প্রতুলের। সেই ঝড়ের সামনে দিশেহারা প্রতুল আঁকড়ে ধরার মতো একটা খড়কুটোও দেখতে পেল না। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে সে ডাকল, খোকা কই? খোকা? খোকা তো ভেতরে আছে। ভারী মিষ্টি ছেলে আপনার প্রতুলদা। খোকাকে আমি রাতের খাবার খাইয়ে তবে কিন্তু পাঠাবো। আপনি ভেতরে আসুন না, চা মুড়ি মেখে দিই একটু। না, আর চা খাবো না। শরীরটা ঠিক নেই, মনে হচ্ছে জ্বর আসবে। খোকাকে একটিবার ডেকে দাও না কণা, বাড়ি যাই। আহা, সে কি, কিচ্ছু খাবেন না? না না, বাড়িতে গিয়ে একটু ঘুমোবো। খোকা, খোকা এসো। ছেলের হাত ধরে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে পা বাড়ালো প্রতুল। রাতে তাদের খাবার দিতে গেল শশধর। প্রতুলদা, খাবার নিয়ে এসেছি। প্রতুল প্রায় কিছুই খেল না। সে রাতে দু চোখের পাতা এক করতে পারল না প্রতুল। পরদিন সাত সকালে তার খবর নিতে শশধর এসে হাজির। প্রতুলদা, কেমন আছেন? আজ শরীরটা একটু ঠিক হয়েছে? আসলে গাঁয়ের জল হাওয়া অনেকদিন অভ্যেস নেই তো, তাই বোধহয়। আজ সকালে ট্রেনেই কলকাতায় ফিরে যাচ্ছি শশধর। হ্যাঁ? এখানে আর চাকরি করা হলো না আমার। সে কি? কেন? আপনার পুরনো জায়গা, পুরনো চাকরি, হঠাৎ কি হলো প্রতুলদা? ঠিকই বলেছ শশধর। এতদিন পরে এই আবহাওয়াটার সঙ্গে আমি মানাতে পারছি না। বড্ড পুরনো হয়ে গেছে সব। ছেলেটারও কাল রাতে জ্বর এসেছিল। বাচ্চাটারও। এই জায়গাটা আমার আর সইবে না। দেখি কলকাতাতেই কিছু একটা জুটিয়ে নেব। ইস, কি কাণ্ড বলুন তো। চেয়ারম্যান কত আশা করেছিলেন, আমরাও হাতে চাঁদ পেয়েছিলাম। তা একবার কণার সঙ্গে দেখা করে। না শশধর, তার আর সময় হবে না। গোছগাছ করতে হবে। তুমি বলে দিও কেমন? ব্যাগের মধ্যে কোনো রকমের চাদর বালিশ টালিশগুলো ঠেসে ঠুকিয়ে ঘুমন্ত ছেলেটার হাত ধরে টানতে টানতে স্টেশনের দিকে রওনা হলো প্রতুল। সামনে একটা রিকশাও পেয়ে গেল। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে দাঁড়িয়ে রইল শশধর। তার কি করা উচিত, কি বলা উচিত, সেটা তার মাথাতেই এলো না। যখন তার হুঁশ ফিরল, ততক্ষণে প্রতুলের রিকশাটা তার দৃষ্টির বাইরে চলে গেছে। তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে পা চালালো শশধর। সকালের জলখাবারের জন্য লুচি ভাজতে বসবে কণা, তার আগেই তাকে থামাতে হবে যে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কুয়াশার রং অবলম্বনে আজকের গল্প
খুঁজে ফেরা। আজকের প্রশ্ন, কলিয়ারির চাকরি নিয়ে কোথায় গেল প্রতুল? গত সপ্তাহের শর্মিষ্ঠা গল্পের প্রশ্ন ছিল, শর্মিষ্ঠার বাবার নাম কি? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন গার্গী মুখার্জি, লিটন বর্মন, কার্তিক সাঁতরা, রত্না দাস, মুনমুন বুলসারা, রেজওয়ানা খানম, প্রিয়াঙ্কা অঙ্কিতা, সৃজা ধর, মিতা দাস ও সুমিতা সান্যাল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।